আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মেট্রো রেলের নিচে অপরাধের স্বর্গ, রাত হলে মাদকসেবী আর ছিনতাইকারীদের আশ্রয়স্থল। প্রশ্নবিদ্ধ নগর কর্তৃপক্ষের ভূমিকা। দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর অর্থ তারা বরাদ্দ নেয়, কিন্তু এই ছিন্নমূল বা গৃহহীন মানুষের তাতে কোনো ধরনের পরিবর্তন হয় না। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা। সাথে আছেন বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতা। বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন সরকারের এজেন্ডা। গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চলছে সাক্ষ্য গ্রহণ। শহীদ সৈকতের বোনসহ আরও 3 জনের জবানবন্দি নিতে আবেদন। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন বললেন ক্রীড়া উপদেষ্টা। গঠনতন্ত্র মেনেই পরিচালিত হচ্ছে কার্যক্রম। এখানে ডিমার্কেশনটা বুঝতে হবে যে সরকারের কতটুকু এখতিয়ার আছে। আপনি যদি এখতিয়ারের বাইরে কোথাও কিছু করেন, সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে। রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। শিক্ষার্থী, অফিসগামী মানুষের ভোগান্তি। সারাদিন থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস। নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য আনতে যে মেট্রো রেল, তার নিচেই এখন মাথা গোঁজার ঠাঁই হয়েছে ছিন্নমূল মানুষের। দিনের আলোয় যা কেবলই অসহায় মানুষের আশ্রয়স্থল, রাতের আধারে সেটা রূপ নেয় অপরাধের আখড়ায়। মাদক সেবন থেকে শুরু করে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা এখন নিত্য নৈমিত্তিক। একদিকে শহরের সৌন্দর্যহানি, অন্যদিকে অপরাধের সূতিকাগার হয়ে উঠেছে এসব অস্থায়ী বস্তি। প্রশ্ন উঠছে নগর কর্তৃপক্ষের ভূমিকা ও টেকসই সমাধানের সদিচ্ছা নিয়ে। আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। মেট্রো রেল যে অবকাঠামোকে আধুনিক ঢাকার প্রতীক হিসেবে কল্পনা করা হয়েছিল, এর নিচেই গড়ে উঠেছে ছোটখাটো বস্তি। পিলারের নিচে সড়ক বিভাজনের ফাঁকা জায়গায় চাদর, পলিথিন, পুরনো কাপড় দিয়ে বানানো হয়েছে মাথা গোজার এসব ঠাঁই। দিনের আলোয় হয়তো তারা অসহায়, কিন্তু রাত গভীর হলেই তাদের অবস্থান ঘিরে জন্ম নেয় আতঙ্ক। মাদকদ্রব্য সেবনের অভিযোগ তো রয়েছেই, নিয়মিত তারা ঘটায় চুরি, ছিনতাইয়ের মতো অপরাধ। ব্রিগেড দিয়ে একজন একটা খুর বের করছে, বের করে আর ওই আমার সাথে যে ছিল ওরে চরছাপড় দিছে, দিয়ে পকেটে টাকা ছিল, টাকা নিয়ে নিছে। ফোন নিয়ে গেছে, আবার মানি ব্যাগে ছিল যে কয় টাকা যেন, কত 2000 না যেন 1800 এরকম সব নিয়ে গেছে, খালি মানি ব্যাগ দিয়ে গেছে। যাত্রা সুযোগ পায় সবারটা নিয়ে চলে যায় ডেন্ডি কররা। আবার ডেন্ডি করে পুলিশরা কিছু বলে না। আবার ভালো মানুষের জায়গা নেই স্যার, ভালো মানুষের কোনো জায়গা নেই, নষ্ট মানুষেরগুলো জায়গা আছে। কি জন্য? পুলিশরা যারা আছে, অন্য অন্য যারা আছে, ওদের থেকে ভাগ পাবে, অর্ধেক অর্ধেক দিয়ে যাবে, অর্ধেক নিয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হলেও দিন কয়েক পরই মানুষগুলো ফিরে আসে পুরনো ডেরায়। চারিদিকে পলিথিন মোড়ানো, উপরে টাঙানো কম্বল এবং নিচে বিছানো আছে পাটি। এমন অস্থায়ী ঘরে থাকতে পারবেন কমপক্ষে 2 থেকে 3 জন। এই অস্থায়ী ঘরগুলোর দেখা মিলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক মেট্রোর নিচেই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় না, এমন ছিন্নমূল ঘরগুলোর দেখা মিলবে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও, যার ফলে নষ্ট হচ্ছে তিলোত্তমা ঢাকার সৌন্দর্য। অন্যদিকে নগরবাসীর নিরাপত্তা ঝুঁকি বেড়েই চলেছে। রাজধানীর বস্তিগুলোয় আশ্রিতরা বঞ্চিত শিকার, নাকি অপরাধের পেছনে বড় চালিকা শক্তি? সেই প্রশ্নই বারবার সামনে আসছে। বিশেষজ্ঞদের অভিযোগ, টেকসই পুনর্বাসন না করাই প্রশাসনের মূল ব্যর্থতা। কাগজে কিছু উদ্যোগ হয়তো হয়, কিন্তু মূল দায়িত্ব কেউ নিতে চায় না। এই ছিন্নমূল মানুষদেরকে সামনে রেখে মাদক বিক্রি করা, মাদক সেবনের জায়গা ঠিক করা, তো এই কাজগুলো তো কেউ না কেউ তাদেরকে দিয়ে পরিচালিত করছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, বিদেশি দাতা সংস্থাগুলোর অর্থ লোক দেখানোর কাজে ব্যবহার করেন অনেকে, তবে অপরাধ অপকর্মের জন্য বস্তিবাসীকে পরিচালনা করে স্বার্থান্বেষী মহল। যারা নিয়েছে এই প্রজেক্টগুলো, তাদের নিজেদের পকেট ভারী করার জন্য এই ধরনের উদ্যোগগুলো নিয়েছে। এই মানুষগুলোর, এই অসহায় মানুষগুলোর জীবনযাত্রাকে প্রজেক্ট আকারে উপস্থাপন করে রাষ্ট্র কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো দেশ এবং দেশের বাইরে থেকে প্রচুর অর্থ তারা বরাদ্দ নেয়, কিন্তু এই ছিন্নমূল বা গৃহহীন মানুষের তাতে কোনো ধরনের পরিবর্তন হয় না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব নেতাদের এই আসরে অন্তর্বর্তী সরকারের এজেন্ডা তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ ছাড়াও বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত।
সোমবার প্রথম প্রহরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও সরকার প্রধানের এবারের সফর সঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ কয়েক নেতা। এবছর প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উদযাপন করছে জাতিসংঘ। এরই মধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ১৪০ দেশের শীর্ষ নেতারা আসছেন এবারের সম্মেলনে। ম্যানহাটন সহ পুরো নিউ ইয়র্ক জুড়ে তাই কয়েক স্তরের নিরাপত্তা। সম্মেলনে আসা শীর্ষ নেতাদের সম্মানে ২৪ সেপ্টেম্বর নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই তার সাথে দেখা হবে প্রফেসর মোহাম্মদ ইউনূসের। দেখুন, এমনিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে তো একটা ওই যে ডিনার, যেটাতে উনি তো অ্যাটেন্ড করবেনই। এছাড়া কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কখনোই দ্বিপাক্ষিক হয় না। অনেকে একটা ভাব দেখায়, ছবি তোলে, কিন্তু আসলে আমরা দেখে এসেছি আগে, কিন্তু আসলে কিন্তু দ্বিপাক্ষিক সভা হয় না। এই একটা রিসেপশন উনি দেন যেখানে সবাই হাজির থাকে, সেখানেই তার সাথে দেখা হবে। হয়তো একটু সৌজন্য বিনিময় হবে, সেটা হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে দ্বিপাক্ষিক সভা যেটাকে বলা হয় সেটা হবে না, সম্ভাবনা। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ২০তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই বিষয়ে আরো জানবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সাক্ষ্য গ্রহণ এখন কোন পর্যায়ে রয়েছে এবং ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন, কি কি কার্যক্রম রয়েছে আজকে? ইশরাত, মূলত আজকে আপ বাংলাদেশের যিনি আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, তিনি জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন এবং তিনি এই আন্দোলনটি মূলত চিটাগং যে রোড রয়েছে সেই চিটাগং রোড থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি কালকে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল ৪৮ নম্বর সাক্ষী হিসাবে এবং কালকেই তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিল। আজকে জেরা বাকি ছিল এবং আজকে সকাল থেকে আদালত ট্রাইব্যুনালের কার্যক্রম যখন শুরু হয়, তার জেরার মধ্য দিয়ে এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছিল এবং এই মুহূর্তে আসলে জেরার যে কাজটি, সেই কাজটি শুরু হয়েছে। এখন মূলত প্রসিকিউশনের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে আজকে যে জেরা, সেই জেরার বিষয়ে এবং এখানে প্রসিকিউশনের যে অন্যতম প্রসিকিউটর মিজানুল ইসলাম। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের কথা ভিত্তিহীন, গঠনতন্ত্র মেনে সব করা হচ্ছে বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, নির্বাচনে মন্ত্রণালয় থেকে নয় বরং রাজনৈতিক দল থেকে প্রভাব খাটানোর চেষ্টা চলছে। পাশাপাশি নির্বাচনকে ঘিরে তামিম ইকবালকে সামনে রেখে সুবিধা আদায় করতে চায় একটি পক্ষ। যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আসিফ মাহমুদ আরও জানান, শতভাগ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। বিসিবি নির্বাচনের সরকারি হস্তক্ষেপের অভিযোগ আনেন তামিম ইকবাল। ক্রিকেট সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পরিচালক পদে নির্বাচন করতে যাওয়া সাবেক এই ক্রিকেটার। তবে এই বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার দাবি, গঠনতন্ত্র মেনেই করা হচ্ছে সব। ক্লাব এবং